আসসালামু আলাইকুম। আমি এর আগের ভিডিওতে বলে আসছিলাম আমরা সম্পূর্ণ এইচএসসি সিলেবাসটা মাত্র 20 দিনের টিউশন দেব। ভাই আমি কোনো হাস্যরসের কথা বলি নাই বা অসম্ভব কোনো কাজ করার সাহস করি নাই। একেবারে সম্ভব কাজ, খুব সহজ কাজ। আমরা যদি প্ল্যান ওয়াইজ পড়তে পারি, আমরা যদি প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করতে পারি। আমরা আগের ভিডিওতে আমাদের সম্পূর্ণ প্ল্যান, আমাদের পুরো এই 20 দিনের আমাদের রুটিন, আমরা প্রত্যেক দিন কিভাবে পড়বো, আমরা দিনটাকে কিভাবে ভাগ করব, কোথায় বিরতি নিব, এসব আলোচনা করে আসছি। আজ আমি আলোচনা করব প্রথম দিন আমরা কি পড়বো। বা এই 20 দিনের প্রত্যেক দিন আমি তোমাদের সাথে থাকবো। প্রত্যেক দিন রাত্রির বেলা আমি পরের দিন কি পড়বো, কোন কোন অধ্যায়গুলো পড়বো, রুটিনে তো অবশ্যই বলা আছে। আমি জাস্ট ওই অধ্যায়গুলো কোন কোন টপিক তোমার পড়াই লাগবে, কি কি টপিক বাদ দিলেও চলবে, এই বিষয়গুলো আলোচনা করবো ভাই, তোমার সকল সাবজেক্ট উল্টে। আর আমার প্রত্যেক দিনের পড়া শেষ হয়েছে কিনা সেটা বোঝার জন্য রাত্রে একটা করে এক্সাম নিব। ওকে ভাই, আমরা আগামীকাল কি পড়বো, মানে প্রথম দিন 20 দিনের প্রথম দিন বা ডে 1 03/06/24। ওকে, এই 3 তারিখ বা আমি 3 তারিখে ডে 1 হিসেবে কাউন্ট করছি ভাই। এই ডে 1 এ আমরা কি কি টপিক পড়বো এবং কি কি ওই টপিকগুলোর ইম্পর্টেন্ট, মানে কি কি অধ্যায় পড়বো, ওই অধ্যায়গুলোর ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি, আমরা এই বিষয়টা আজ এখানে দেখবো। জাস্ট অল্প কয়েক মিনিট সময় হবে, ঠিক আছে? দেখি আমরা তো 20 ডে রিভিশন চ্যালেঞ্জের আজকে ডে 1। এই ডে 1 এ আমরা কি কি পড়বো? আমরা ফিজিক্স থেকে দুইটা অধ্যায় নিয়েছি, একটা হচ্ছে ভেক্টর আর হচ্ছে নিউটনের বলবিদ্যা। এই দুইটা অধ্যায় যেভাবে সম্ভব তোমার শেষ করা লাগবেই, যেভাবে সম্ভব তুমি শেষ করবাই, এটা আমার বিশ্বাস। ভেক্টর থেকে কি কি পড়াই লাগবে, সহজ কথা কোন কোন টপিক থেকে সৃজনশীল প্রশ্ন হয়, বা ডট গুণন ও ক্রস গুণন, ডট গুণফল আর ক্রস গুণফল, তোমার এই দুইটা টপিক খুব ভালোভাবে পড়া লাগবে। ডট গুণফল আর ক্রস গুণফল। তারপর তুমি আসো নদী নৌকার যে অঙ্কটা আছে, এখান থেকে বারবার প্রশ্ন আসে, সবাই জানে ভাই নদী নৌকার অঙ্ক, বৃষ্টি ছাতার অঙ্ক। নদী নৌকা থাকবে এমন চাই না, নদী থাকবে, স্রোত থাকবে, সাঁতারও থাকতে পারে। আমরা কয়েকটা প্রশ্ন সলভ করলে বুঝতে পারবো। ভেক্টরদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারা, দুইটা ভেক্টর দেওয়া থাকবে, তার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারা লাগবে তোমার। এই টপিকে তোমার শেখা লাগবে ভেক্টর থেকে ক্ষেত্রফল, তাই না, আয়তন, ভেক্টরগুলো কি সমতলীয় কিনা, একই তলে আছে কিনা, এটা কিভাবে বুঝবো, এই প্রশ্নগুলো। তারপরে লেস ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু তুলনায় কম আর কি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ভ। আমরা এই টপিকগুলো ভেক্টর থেকে যদি পড়তে পারি তাহলে আমাদের ভেক্টর সম্পূর্ণ পড়া হয়ে যাবে। এখন কোশ্চেন, এখন কি আমরা মেন বই পড়বো না ভাইয়া? এখন অবশ্যই আমরা কোশ্চেন ব্যাংক পড়বো। আমাদের যে টেস্ট পেপার আছে বা গাইড আছে, তার বোর্ড যে কোশ্চেনগুলো আছে বিগত কয়েক বছর, অন্তত 4-5 বছর যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো জাস্ট প্র্যাকটিস করবো। দেখো প্রত্যেকটা বোর্ডে বা বারবারই এই টপিকগুলো বারবার কি হয়েছে, রিপিট হয়েছে, একই প্রশ্ন বারবারই আসছে, সকল এর ক্ষেত্রে একই কথা। ঠিক আছে, আমরা পড়বো কিভাবে? দাগানো বই থাকলে প্রথমে দাগানো বইয়ের রিভিশন দেব, সূত্রগুলো একবার দেখে নেব, তারপর আমরা প্র্যাকটিস করব। এখন কাজ হিসেবে প্র্যাকটিস করা, লেখালেখি লিখে করা লাগবে এমনটা না। তুমি উদ্দীপক দেখো, প্রশ্ন দেখে তুমি বুঝতে পারছো কিনা। দু একটা প্রশ্ন একটু কঠিন মনে হলে বাকিগুলো এমনিতেই জাস্ট দেখে যাও। নিউটনীয় বলবিদ্যা, আমরা এখান থেকে কি পড়বো ভাইয়া? এখানে দুইটা ইম্পর্টেন্ট টপিক, মানে যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, সেটা হলো জড়তার ভ্রামক, আর একটা হলো ব্যাংকিং কোণ। বা ব্যাংকিং কোণ মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। ব্যাংকিং কোণ থেকে প্রশ্ন প্রত্যেক বছরই হয়, মানে দু একবার বাদ যায়, ব্যাংকিং কোণ থাকেই থাকে। তাহলে তোমার জানা লাগবে জড়তার ভ্রামক, এখানে যে অঙ্কগুলো আছে ম্যাথগুলো সেটা করা লাগবে, টর্ক, ব্যাংকিং কোণ, কেন্দ্রমুখী বল, সুতার টান, এই অঙ্ক, এই টপিকটা বারবারই আসে। কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ত্বরণ, কৌণিক গতিশক্তি, অর্থাৎ কৌণিক যে টপিকগুলো আছে, কৌণিক সবগুলো সূত্র, ওই ম্যাথগুলো পড়া লাগবে তোমার। তাহলে দেখো জড়তার ভ্রামক, টর্ক, ব্যাংকিং কোণ, কেন্দ্রমুখী বল, সুতার টান, কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ত্বরণ, কৌণিক গতিশক্তি, এইটা। আর লেজ ইম্পর্টেন্ট, মানে আসছে এই প্রশ্নটা প্রায় খ নাম্বারে আসে, কিন্তু তুমি গহর জন্য পড়তে পারো সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, স্পেশালি স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, আমরা তারপরে কি পড়বো এখানে একটু, তারপর দেখি আমরা ফিজিক্স থেকে মাত্র এই দুইটা অধ্যায় নিয়েছি, ভেক্টর, নিউটনের বলবিদ্যা, জাস্ট এই কয়টা টপিক তুমি পড়বা। তারপরে আসো বাংলা, বাংলা থেকে আমরা কি পড়বো? অপরিচিতা আর সোনার তরী, একটা গদ্য আর একটা পদ্য। এই অপরিচিতা, দেখো আমি প্রত্যেক ভিডিওতে প্রায় বলে আসি, বাংলায় আনসার করার সহজ পদ্ধতি হইতেছে গদ্য, নাটক, উপন্যাসের ক্ষেত্রে চরিত্র বিশ্লেষণ করা। প্রশ্ন মূলত চরিত্র থেকেই আসে, জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা চরিত্র, সবগুলো চরিত্র জানা লাগবে না, জাস্ট কয়েকটা চরিত্র।
প্রশ্ন দেখবা ওই চরিত্রগুলো সাদৃশ্য বা বৈসাদৃশ্য এমন 2টা বা 3টা চরিত্র উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে তোমার চরিত্র বাছাই করা লাগবে, তারপর প্রশ্ন যা আছে তুমি সেটা আনসার করবে। তাহলে সহজ কথা, অপরিচিত থেকে কি পড়বে? এই অপরিচিত যে আলোচ্য বিষয়টা কি আসলে যৌতুক প্রথা, তাই তো? তাহলে তোমার যৌতুক প্রথা সম্পর্কে জানা লাগবে একটু, তো জানা কি আছে তুমি লিখতে পারবে নিজে থেকেই। চরিত্র বিশ্লেষণ করবো, কার কার চরিত্র করবো এখানে? অনুপমের চরিত্র, মামার চরিত্র, কল্যাণীর চরিত্র, আর কল্যাণীর যে বাবা ছিল শম্ভুনাথ বাবু, এই 4টা চরিত্র বিশ্লেষণ করবো। এই 4টা চরিত্র কি ঘটনা ঘটাইছে তো সেটা। তাহলে অপরিচিত শেষ। তারপর তুমি আসো সোনার তরী কাব্যগ্রন্থ, দুইটা কিন্তু রবীন্দ্রনাথের, আমরা এই জন্য একসাথে দিয়েছি। সোনার তরী কাব্যগ্রন্থ, এখানে কি আসো এর আলোচ্য বিষয়, এখানে চরিত্র তো নাই, একটা রূপক চরিত্র ধরা হয়েছে, সেটাকে কৃষক যে মূলত ধান কাটতেছিল, এটা মূলত রবীন্দ্রনাথ নিজেকে বোঝাইছে বা মানুষকে সহজ করে মানুষকে বোঝানো হয়েছে। তাহলে চরিত্র যে মানুষ, এখন আলোচ্য বিষয়টা কি? সেটা হলো আমাদের জীবন নশ্বর, কিন্তু আমাদের যে কীর্তি অবিনশ্বর। মানুষ সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়, কিন্তু মানুষের যে কীর্তিগুলো, মানুষের যে কাজগুলো, মানুষের যে ক্রিয়েটিভিটি, এগুলো কি দুনিয়াতে থেকে যায়? তুমি ভালো কাজ করলেও খারাপ কাজ করো, মূলত আলোচ্য বিষয় এটাই। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে, তুমি সেটা প্রশ্ন বুঝে অন্তত বোর্ড কোশ্চেন যখন তুমি 10-12টা বোর্ড কোশ্চেন দেখবা, তখন তুমি বুঝে ফেলবে যে আসলে কিভাবে আনসার করে লাগবে, প্রশ্নগুলো কিভাবে আসে। প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা লাগবে, বোর্ড কোশ্চেন তোমার পড়া লাগবে, বোঝা লাগবে। এখন তুমি আসো কবিতার ক্ষেত্রে, ভাইয়া সহজ মানে একটু ভালো মার্ক তোলার একটা ইজি ওয়ে হচ্ছে তুমি যে লেখাগুলো লিখবা তার ভিতর ওই কবিতার 2 লাইন বা 4 লাইন কোট করা লাগবে, 2-4 লাইন। সাপোজ সোনার তরী থেকে তুমি দুইটা লাইন বা পরপর 4টা লাইন কোট করা লাগবে, সহজ হয়। তাহলে কোট করলে কি হয়, স্যাররা মানে বুঝতে পারে। স্যাররা তো প্রত্যেকটা লাইন পড়বে না তোমার, তাই না? স্যাররা ভালো জায়গায় যেন চোখ পড়ে এমন ভালো জায়গায় খাতায় কিন্তু সৃষ্টি করে দেওয়া লাগবে, স্যার যেন কোট করা লাইনগুলো পড়তে পারে, তাহলে স্যার বুঝবে যে আসলে তুমি কবিতার সম্পর্কে জানো বা পড়ছো। ঠিক আছে, আমরা প্রত্যেক কবিতা থেকে যখন আনসার করব কোট করার চেষ্টা করব। আমরা তো সহজ বিষয় মনে হয়, প্রত্যেক কবিতা থেকে 2-4টা করে লাইন মুখস্থ করা আমার মনে হয় সহজ। তারপরে আসি, বাংলা আমার হয়ে গেল, বোর্ড কোশ্চেন দেখবা। ওকে, তারপরে আসো আমরা জীববিজ্ঞান থেকে কি পড়বো। রুটিন যদি দেখে থাকো তাহলে আগেকার জীববিজ্ঞান ক্লাস, এই প্রত্যেকটা অধ্যায়ের নাম কিন্তু রুটিনে দেওয়া আছে অবশ্যই। আমরা এই অধ্যায়গুলো থেকে কি পড়বো দেখো, কোষ ও এর গঠন একটা অধ্যায় দেওয়া আছে জীববিজ্ঞানে। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেটা হচ্ছে কোষ প্রাচীরের গঠন, তারপরে প্লাজমা মেমব্রেন এর গঠন যাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। ওকে, তারপর দেখো ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, বা এই 2টা টপিকের A to Z সব পড়া লাগবে, এদের গঠন, চিত্র সহ গঠন, এদের কাজ, ভূমিকা। ওকে, এই ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া এই 2টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চিত্র সহ পড়া লাগবে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো ডিএনএ আর আরএনএ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে ডিএনএ। এই ডিএনএ ডাবল হেলিক্স, এটা চিত্রটা তো জানা লাগবে, ডাবল হেলিক্সের গঠনটা, ডিএনএ এর ভৌত গঠন, ডিএনএ এর রাসায়নিক গঠন, মানে ডিএনএ আরএনএ আর ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া, এই 4টা টপিক সম্পর্কে তোমার সবকিছু জানা লাগবে A to Z। ওকে, তুমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে তুমি বুঝতে পারবে, এগুলো বারবারই আসছে। এখন এগুলো পড়ার পর যদি তোমার মনে হয় যে আমার আরেকটু পড়তে পারবো, আমার এখনো সময় আছে, আমার সারাদিনে পড়া কমপ্লিট করার পর এখনো সময় আছে, আমি আরেকটু পড়তে চাই, তাহলে কি পড়তে পারি? এই কোষ এর গঠন অনেক বড় অধ্যায়, এখানে আমরা কি পড়তে পারি? সেকেন্ডারি পড়তে পারি ক্রোমোজোমের গঠন, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই প্রসেসগুলো, আর রাইবোজোমটা আমরা পড়তে পারি, স্পেশালি রাইবোজোমের গঠন দেয়, কিছু লাগে না, রাইবোজোমের গঠন। আমরা এই করে টপিক এক্সট্রা পড়তে পারি যাদের সময় আছে, সবার জন্য না, যাদের সময় আছে। আশা করি প্রশ্ন এখান থেকে কম পড়ে যাবে, তুমি প্রশ্ন ব্যাংক দেখলে এটা বুঝতে পারবা। তারপরে আসো আমরা ইংলিশ কি পড়বো, আমরা ইংলিশ পড়বো সামারি। ওকে, সামারিতে 10 নাম্বার মনে হয়, দেখো তোমার সামারি পড়া লাগবে, বোর্ড কোশ্চেন দেখবা, বোর্ড কোশ্চেনের যে সামারিগুলো আছে ন্যূনতম 15টা, 15 থেকে বেশি পারলে পড়বো অবশ্যই, কিন্তু ন্যূনতম 15টা, এগুলো লিখে লিখে পড়া লাগবে এমনটা না, প্রথম 4-5টা সামারি খুব ডিপলি পড়বা, যে সামারিগুলো তো আসলে কি প্যাসেজগুলো দেওয়া আছে আর তার সামারিগুলো কিভাবে করছে কয়েকটা দেখবো, মনে করো 10-12টা যখন তুমি দেখবে তুমি নিজে বুঝতে পারবা যে সামারি কোন কোন লাইনগুলো কোড করা লাগবে। নরমালি কোড করার কথা বলা হয় না, তারপরে কোনগুলো হালকা মডিফিকেশন করে তুমি লিখতে পারবা, কোন লাইনগুলো ডাইরেক্ট লিখতে পারবা একটু চেঞ্জ করে, তাহলে এটা বুঝতে পারবা, আইডিয়া করে ফেলতে পারবা। তো সামারিটা পড়বা অন্তত 15-20টা সামারি পড়ে ফেলে একটা তোমার বেসিক তৈরি হয়ে যাবে, তুমি লিখতে পারবা মোটামুটি 7-8 মার্ক, মানে 70-80% মার্ক এখান থেকে তুলতে পারবে বিশ্বাস করে, কয়েকটা সামার প্র্যাকটিস করে। আমরা ইংলিশের প্রত্যেকটা টপিকে প্র্যাকটিস করি, প্রত্যেকটা প্রশ্নে প্র্যাকটিস করব বারবার, বাট
আমরা ডে বাই ডে সিরিয়ালি আগাবো। রুটিনটা তুমি একবার দেখো তাহলে বুঝতে পারবা। এখন দেখো আমি সারাদিনে এই পড়াগুলো কমপ্লিট করলাম। ওকে, কমপ্লিট করার পর যদি সময় থাকে, যদি মনে হয় যে আমার এখনো সময় আছে, তাহলে এগুলো রিভিশন দিব বা এক্সট্রা কোনো পড়া আমরা আগে রাখতে পারি। ওকে, কিন্তু এইটুকু দিনে কমপ্লিট করাই লাগবে। তো যেভাবেই হোক, যত ঘন্টা সময় লাগুক, কিভাবে পড়বা, কোন টাইমে পড়লে বেশি এফেক্টিভ হবে, আমরা এটা কিন্তু আগের ভিডিওতে বলে আসছিলাম অলরেডি। এখন দেখো সারাদিনে পড়া কমপ্লিট করার পরে আমরা কি যাচ্ছি, পড়া কমপ্লিট হয়েছে কিনা শর্ট টাইমে বুঝতে কয়েক মিনিট। এই এক্সামটা তোমার এই জন্যই দিবা তুমি নিজেকে বোঝার জন্য যে আমি আসলে কি যতটা পড়ছি, কতটুকু মাথায় ক্যাচ করা হয়েছে, কতটুকু ইফেক্টিভ হয়েছে এসএসসির জন্য। ঠিক আছে, এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম দিব। আর এক্সামটাতে উদ্দেশ্য এইটাই, তুমি প্রত্যেকদিন এক্সাম দিবা, প্রত্যেকদিন আমরা ডেইলি পড়া কমপ্লিট করবো আর ডেইলি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করবো। এক্সাম খারাপ হোক আর ভালো হোক, আমরা ডেইলি রেগুলারিটি মেনটেন করবো, আমার এইটাই চাওয়া। তাহলে দেখো ভাই, এক্সাম হবে প্রত্যেক দিন। আমি যে ভিডিও দিব, যেমন আজ এই ডে 1 এর যে ভিডিওটা আছে, আমি আগামীকাল সন্ধ্যার পরে আর কি 7টা বা 8টার দিকে এই ডে 1 এর এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই এক্সামের লিঙ্কটা দিয়ে দেবো। তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই লিঙ্কটা মানে লিখে ঢুকবো, দেখবে এক্সামের ফর্ম চলে আসছে, এক্সাম দিয়ে নিবা। আমরা এমসিকিউ টাইপের এক্সাম নিব, সেখানে 5টা কনসেপ্ট বেস শর্ট আনসার থাকতে পারে। কনসেপ্ট বেস এই প্রশ্নটা আমি ডিটেইলস আলোচনা করে আসছি আগের ভিডিওতে, তুমি সেইখানে দেখতে পারো। এমসিকিউ টাইপ প্রশ্ন হবে পরীক্ষা নিব তোমাদের গুগল ফর্মে, সাবমিট করার সাথে সাথে মার্ক পেয়ে যাবা। ঠিক আছে ভাই, মার্ক কত পাইছে ডাজন্ট ম্যাটার, এটা দেখা মানে এটা জানা জরুরি না, এটা বিরাট কিছু না আসলে। জাস্ট এইটুকু জরুরি যে তুমি রেগুলারিটি আসো কিনা। আমি একটা গোছানো রিভিশন দিতে যাচ্ছি ভাই। প্রথম দিনের ভিডিও ভাই আমরা 16তম দিনে আমাদের এন্টায়ার সিলেবাসের রিভিশন দেব, আর বাকি 4 দিন আমি বলে এসেছিলাম আমরা এমন 4টা পেপার রিভিশন দিব যে পেপারগুলোতে বন্ধ নাই, মাত্র একদিন করে বন্ধ আছে, কঠিন ওই পেপারগুলো আমরা রিভিশন দেব। ফিজিক্স ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার। আরেকটা দিন আমরা অ্যাকশন নেব, সেটা আইসিটির জন্য। ঠিক আছে ভাই, যারা রুটিন দেখো না দেখে নিবা। আর অবশ্যই আমরা প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন শেষ করো, প্রত্যেক দিন এক্সাম দিব ভাইয়া, এক্সাম যেমনই হোক। ঠিক আছে ভাইয়া, আমি প্রত্যাশা রাখি আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারবো। আমরা আমাদের স্বপ্ন, আমাদের বাবা মার স্বপ্নটা ধূলিসাৎ করে দিতে চাই না এখনই। ঠিক আছে ভাইয়া, জাস্ট এইচএসসিতে একটা বার ঘুরে দাঁড়াও, এই কয়েকটা দিনে আমরা অ্যাডমিশনটা দেখে নেব, আমরা অ্যাডমিশনটা শক্তভাবে দেখে নিতে পারবো। জাস্ট তুমি এইচএসসিতে ঘুরে দাঁড়াও, খুব বেশি দিন না ভাইয়া, জাস্ট এই 20টা দিন না, পরে এক্সামের যে একটা মাস আছে, এই 1-2 মাসটা সময়, জাস্ট একটু বেশি পরিশ্রম করো। আমি সাথে আছি, এই 20 দিনের প্রত্যেক দিনই থাকবো, প্রত্যেক দিন রাত্রেই পরের দিনের জন্য, পরের দিন কি করবে, তুমি কোন টপিক পড়বে, কোনটা পড়বে না, তার জন্য একটা করে ভিডিও আপলোড করবো, সেই ভিডিওটা তুমি দেখবা। আর ওই ভিডিওতে পরের দিন একটা এক্সাম লিঙ্ক থাকবে, ওইখানে ঢুকে জাস্ট এক্সাম দিবা। ওকে, জাস্ট এইটুকুই আমার চাওয়া, তুমি রেগুলারিটি মেনটেন করো, বাকিটা আল্লাহর ভরসা। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।